আসসালামু আলাইকুম। আমরা আমাদের রাইটিং টেস্টটা শুরু করতে যাচ্ছি। এখানে আপনারা আপনাদের স্ক্রিনে খেয়াল করবেন যে আমাদের টাস্ক 1টা দেয়া আছে। টাস্ক 1 আমাদেরকে কি বলেছে? নাম্বার অফ টুরিস্টস ভিজিটিং আ ক্যারিবিয়ান আইল্যান্ড। মানে এই যে ওভারঅল টাস্ক 1টা হবে, এটা হবে হচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ডে 2010 থেকে 2017 মধ্যে কতজন টুরিস্ট গিয়েছিল সেটার উপর। সো আমরা যদি এখানে দেখি, প্রথমে আমাদেরকে তারা কোয়েশ্চেনে কি বলেছে? The graph below shows the number of tourists visiting a particular Caribbean island between 2010 and 2017. তার মানে হচ্ছে 2010 থেকে 2017 সালের মধ্যে কয়জন টুরিস্ট একটা নির্দিষ্ট ক্যারিবিয়ান আইল্যান্ডে ভিজিট করতে গিয়েছে, এটার উপরেই এই গ্রাফটা। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লাইনটাকে আমাদের অ্যান্সারে গিয়ে প্যারাফ্রেজ করতে হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ভেরি সেলফ এক্সপ্ল্যানেটরি, কি করতে হবে? আমাদেরকে এই যে গ্রাফগুলো আছে এগুলোর মেইন ফিচারগুলোকে সিলেক্ট করে রিপোর্ট করতে হবে এবং যেই যেই জায়গায় কম্প্যারিজন করার সুযোগ রয়েছে সেই জায়গাগুলোতে কম্প্যারিজন করতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখি যে সে প্রথমে কি লিখেছে, খেয়াল করে দেখবেন। আচ্ছা, এখানে আমরা আরো বিস্তারিত বলার আগে এখানে এটা খেয়াল করে দেখবেন, ভিজিটার স্টেইং অন ক্রুজ শিপস, এই লাইনটা মানে এই যে লাইনটা রয়েছে এটা হচ্ছে ক্রুজ শিপে যারা থাকে তাদের। তারপরে ভিজিটার স্টেইং অন আইল্যান্ড মানে হচ্ছে এই লাইনটা হচ্ছে ভিজিটার্স যারা যারা আইল্যান্ডে থেকেছে, আর টোটাল মানে এটা হচ্ছে সবগুলো মিলিয়ে। অলরাইট, আমরা আমাদের অ্যান্সার দেওয়ার সময় বা লেখার সময় এটা খেয়াল রাখবো। প্রথমে আমরা যে স্যাম্পল আনসারটা দেখছি, খেয়াল করে দেখবেন এখানে বলেছে দ্য লাইন গ্রাফ shows visits to an island in the Caribbean by holidaymakers from 2010 to 2017. মানে এই যে লাইন গ্রাফটা রয়েছে, প্রথমত এইখানে কিন্তু 3টা লাইন গ্রাফ রয়েছে। তো আমাদেরকে এখানে বলা উচিত ছিল দ্য লাইন গ্রাফস শো, কারণ এটা 3টা লাইন গ্রাফ। দ্য লাইন গ্রাফস শো visits to an island in the Caribbean, ঠিক আছে? এখানে বলেছে পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড, সে বলেছে টু অ্যান আইল্যান্ড ইন দ্য ক্যারিবিয়ান। সেখানে কিন্তু অসুবিধা নাই, ভালোই করেছে, প্যারাফ্রেজ যেহেতু করতে হবে। এখানে শোজ বলেছে, সে এখানে কিন্তু শোজ রেখে দিয়েছে, প্যারাফ্রেজ করে নাই। এখানে খুবই সহজে ডেপিক্টস বলা যেত, ইলাস্ট্রেটস বলা যেত, তারপরে হাইলাইটস বলা যেত, আরো অনেকগুলো শব্দ এরকম খুঁজলেই পাওয়া যাবে যেটা দিয়ে আমরা কিন্তু শোজকে প্যারাফ্রেজ করতে পারতাম। প্যারাফ্রেজ করা উচিত ছিল, এখানে সে প্যারাফ্রেজিং এ মার খারাবে। আচ্ছা, তারপরে সে দেখলাম যে ট্যুরিস্টকে প্যারাফ্রেজ করে হলিডে মেকার্স বানিয়েছে, হুইচ ইজ গুড, ভালো কাজ করেছে। তারপরে এই সেন্টেন্সটা তো তার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হয়ে গেল, এটা হচ্ছে তার ওভারভিউ স্টেটমেন্ট। ওভারঅল দ্য টোটাল ভিজিটার্স ইনক্রিজড and this trend was mirrored by both the number of visitors staying on the island and on cruise liners. খুব গুরুত্বপূর্ণ একটি লাইন, সেখানে ওভারঅল পুরো ডায়াগ্রামটাতে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলেছে, যে ওভারঅল টোটাল ভিজিটার্স ইনক্রিজ। কারণ আসলেই তো আমরা যদি ওভারঅল লাইনটা দেখি তাহলে তো টোটাল ভিজিটার্স এইখানে যতটুকু ছিল 1 মিলিয়ন ছিল, সেটা বেড়ে গিয়ে 3.5 মিলিয়ন হয়ে গিয়েছে। সো ওভারঅল তো ট্রেন্ডটা বাড়ানোর দিকেই। তারপরে বলেছেন দিস ট্রেন্ড ওয়াজ মিরর্ড by both the number of visitors staying on the island and on cruise liners. খুব সুন্দর একটা ভোকাবুলারি ইউজ করেছে, মিরর্ড। সে বলতে চাচ্ছে যে ক্রুজ শিপসে যারা ছিল তারা এবং আইল্যান্ডে যারা ছিল তারা দুজনের ক্ষেত্রেই কিন্তু বেড়েছে। সো ওভারঅলটাও বেড়েছে, দুজনের ক্ষেত্রেও ওভারঅল বেড়েছে, একটা বেশি বেড়েছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্রুজ শিপসে যারা ছিল তাদেরটা অ্যাকচুয়ালি 200,000 থেকে বেড়ে কিন্তু 2 মিলিয়ন হয়ে গিয়েছে। আর যেখানে এরা হচ্ছে আইল্যান্ডে যারা ছিল সেটা হচ্ছে অ্যারাউন্ড 750,000 থেকে বেড়ে কেবল 1.5 মিলিয়ন হয়েছে। সো ওর ইনক্রিজটা একটু কম, বাট মোট কথা তারটাও তো ইনক্রিজ হয়েছে। সো সে বলেছে যে এই যে ইনক্রিজটা আছে সেটা দুটোর ক্ষেত্রেই মিরর হয়েছে, মানে একই, মিরর করা মানে একই জিনিস তাদের ক্ষেত্রেও হয়েছে। সো গুড ওভারভিউ স্টেটমেন্ট। তারপরে সে তার বডি প্যারাগ্রাফসে চলে যায়। প্রথম বডি প্যারাগ্রাফে কি বলেছে দেখি, টোটাল ভিজিট স্টার্টেড অ্যাট 1 মিলিয়ন ইন 2010। মানে এই টোটাল ভিজিটের কথা সে প্রথমে বলছে, টোটাল ভিজিট প্রথমে 2010-এ 1 মিলিয়নে শুরু হয়, মানে এই জায়গাটাতে শুরু হয়। অ্যান্ড দেন ইনক্রিজড থ্রু আউট দ্য পিরিয়ড এক্সেপ্ট ফর অ্যান ইনক্রিজ থ্রু আউট দ্য পিরিয়ড, মানে থ্রু আউট দ্য পিরিয়ড সে ইনক্রিজ করেছে, যেটা সঠিক।
except for a brief plateau at about 2.7 million throughout 2015. প্লেটু করা মানে সমান রয়েছে, বাড়েও নাই কমেও নাই। সো গুড ওয়ার্ড চয়েস, সে ভালো একটা ভোকাবুলারি ইউজ করেছে, তাই লেক্সিক্যাল রিসোর্সে সে কিন্তু ভালো একটা, তার একটা ভালো মার্ক পাওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, বললো যে টোটাল ভিজিট স্টার্টেড অ্যাট 1 million in 2010 and then increased throughout the period বেড়েছে except for a brief plateau, মানে ছোট একটা অল্প সময়ের জন্য সে একটু আনচেঞ্জড রয়ে গিয়েছে at about 2.7 million, মানে এটা 2.7 মিলিয়নে গিয়ে হয়েছে throughout 2015. A sharp increase in the final year, মানে 2016 সালে শার্প একটা ইনক্রিজ হয়েছে, saw visitors rise to 3.5 million. সো সে ওভারঅল এই টোটাল যেই চেঞ্জটা আছে সেটার যেই তথ্যগুলো আছে সেগুলো খুব সুন্দর করে এই বডি প্যারাগ্রাফে পোর্ট্রে করেছে। তারপরে সে কি বলেছে, ট্যুরিস্ট স্টেইং অন দি আইল্যান্ড, মানে সে এখন হচ্ছে ভিজিটার স্টেইং অন দি আইল্যান্ড বা এই ডায়াগ্রামটা নিয়ে কথা বলছে। সে বলেছে ট্যুরিস্ট স্টেইং অন দি আইল্যান্ড ওয়ার অ্যাবাউট 750,000 in 2010, মানে এটা 750,000 ছিল 2010 সালে। তারপরে বললো দেন, ও দেখবেন এখানে সেমিকোলন দিয়ে সেন্টেন্সগুলোকে ভাগ করেছে, সো গুড সেন্টেন্স কনস্ট্রাকশন অ্যাজ ওয়েল, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেছে এখানে, কমপ্লেক্স সেন্টেন্স না, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে সে এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলো যে দেন ডিউরিং দ্য নেক্সট 3 years দিস ডাবলড। খেয়াল করে দেখবেন এই যেই লাইনটার কথা যে সে বলছে যে প্রথমে 2010 সালে সে 750,000 ছিল, তারপরে যে নেক্সট 3 years আছে তখন এটা ডাবল করে 1.5 মিলিয়নে চলে গিয়েছে, এইখান থেকে এইখানে চলে গিয়েছে। গুড অবজারভেশন। এখানে নাম্বারটা কতটুকু বেড়েছে এটা না বলে ডাবল করেছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড চয়েস হয়েছে। আমি আপনাদেরকে বলেছি কিন্তু যে আমরা চেষ্টা করব একদম লাইন বাই লাইন গ্রাফের কথাগুলো না বলে আমাদের ইউনিক ভোকাবুলারি ইউজ করে একই কথাটা ভিন্নভাবে প্রকাশ করা। সো সেইখানে কত থেকে কত হয়েছে না বলে সে যে বলেছে এককালে 750,000 ছিল, তারপরে এটা ডাবল হয়েছে, ভালো ভোকাবুলারি। দ্য নাম্বার প্লেটুড ফ্রম 2013 to 15, মানে এই সময় থেকে এই সময় এটা একদমই চেঞ্জ হয়নি, প্লেটুড তার মানে একদম আনচেঞ্জড রয়ে গিয়েছে at 1.5 million, then fluctuated at this level over the final 2 years, মানে তারপরে যেটা হয়েছে হচ্ছে যে ফাইনাল 2 বছরে এটা ফ্লাকচুয়েট, মানে প্রথমে কমেছে তারপরে আবার বেড়েছে, কিন্তু ওই 1.5ই হয়েছে, প্রথমে কমে আবার বেড়ে কিন্তু 1.5ই হয়েছে, হেন্স ও এখানে ফ্লাকচুয়েটেড বলেছে, which is a very good choice of vocabulary. তারপরে বলেছে ভেকেশনার্স অন ক্রুজ লাইনার্স, মানে এখন সে লাস্ট ক্রুজ লাইনার্স নিয়ে কথা বলছে। স্টার্টেড দ্য পিরিয়ড অ্যাট 250,000, মানে ওরা শুরু করেছে 2.5 লাখে 250,000. After fluctuating for 2 years, the number rose continually to reach approximately 1 point, মানে এখানে কমেছে বেড়েছে এদিক ওদিক হয়ে সে 1.5 মিলিয়ন রিচ করতে পেরেছে 2015 সালের মধ্যে। এই যে 2015 থেকে 16-র মধ্যে সে এইখানে দেখবেন যে সে 1.5 মিলিয়ন রিচ করেছে। এখানে সে একটা কমা স্প্লাইস করেছে বা কমা মিস্টেক করেছে। ভেকেশনার্স অন দ্য ক্রুজ লাইনার স্টার্টেড দ্য পিরিয়ড অ্যাট 250,000, এখানে তার একটা সেমিকোলন দিলে হতো, অথবা সে চাইলে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষও করে ফেলতে পারতো। এখানে কিন্তু কমা ব্যবহার হবে না। যদি সেমিকোলন ব্যবহার করে থাকতো তাহলে সে ভেকেশনার্স অন ক্রুজ লাইনার স্টার্টেড দ্য পিরিয়ড অ্যাট 250,000, তারপরে সে বলতে পারতো দেন কমা, মানে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আফটার ফ্লাকচুয়েটিং ফর 2 years, কমা দ্য নাম্বার রোজ কন্টিনিউয়ালি টু রিচ approximately 1.3 million by 2015. সো তাইলে সেন্টেন্সটা আর একটু বেটার হতো। এখানে কিন্তু কমা হবে না, সেমিকোলন দিলে হতো, অথবা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ করে ফেলে নতুন একটা সেন্টেন্স স্টার্ট করলেও হতো। দেন ইন 2015, মানে তারপরে 2015 সালে কি হলো, দ্য নাম্বার সারপাসড দোজ স্টেইং অন দি আইল্যান্ড। খুবই ভালো একটা অবজারভেশন। দেখবেন 2015 সালে সে কিন্তু 2015 সাল এবং 16 সালের মাঝখানে যারা আইল্যান্ডে থাকতো এই সংখ্যাটাকে ছাড়িয়ে চলে গেছে, এই যে ছাড়িয়ে চলে গেছে। সো সে বললো দেন ইন 2015 দ্য নাম্বার সারপাসড দোজ স্টেইং অন দি আইল্যান্ড, মানে আইল্যান্ডে থাকা মানুষদের সারপাস করে গেল তাদের সংখ্যা, অ্যান্ড ফিনিশড অ্যাট 2 মিলিয়ন বাই 2017, যে 2017 সালে ফাইনালি এটা 2 মিলিয়নে এসে শেষ হয়ে গেল বা 2 মিলিয়নে এসে ঠেকে গেল। ওভারঅল তার ওয়ার্ড কাউন্ট 163 ওয়ার্ডস।
আমাদেরকে এখানে বলেছে আমাদের অন্তত 150 শব্দ লিখতে হবে। সো তার ওয়ার্ড কাউন্টের দিক দিয়েও সে ঠিক আছে। অ্যান্ড মাইনার এদিক ওদিকে আমার যেটা মনে হয়েছে যে কয়েকটা জায়গায় সে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারতো, যেমন শোজ না বলে ডিপিক্টস, ইলাস্ট্রেটস, হাইলাইটস ইজিলি বলতে পারতো। তারপরে প্লেটু যে শব্দটা ব্যবহার করেছে খুব ভালো একটা অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছে, ডাবলড বলেছে। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় একটা কমা ভুল করেছিল, সেই কমাটা ইউজ না করে সে যদি সহজে এখানে একটা সেমিকোলন ব্যবহার করতো বা যদি সে একটা ফুল স্টপ দিয়ে একদম নতুন একটা সেন্টেন্সে চলে যেত তাইলেও কিন্তু এই জিনিসটা কারেক্ট হতো। সো ওকেশনাল এদিক ওদিকে তার একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে। কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি লেক্সিক্যাল রিসোর্সে সে একটু কম মার্ক পেতো, আবার যদি একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতো বেশি মার্ক পেতো। কিন্তু কিছু কিছু জায়গায় আবার সে সেটার জন্য কম্পেনসেটও করেছে, কারণ প্লেটু, তারপরে ডাবলড এই ধরনের বা ধরেন ফ্লাকচুয়েটিং এই শব্দগুলো ব্যবহার করে সে কম্পেনসেটও করেছে। সো আমি এখানে ওভারঅল এটাকে 7 রেট করব অ্যাজ আ রাইটিং টাস্ক, বিকজ এটা টাস্ক অ্যাচিভমেন্ট করেছে। ওভারঅল ডিসক্রিপশন যেটা দিতে হবে, সামারাইজ যেটা করতে হবে, সো টাস্ক অ্যাচিভমেন্টে সে ভালো মার্ক পেত। কোহিজন অ্যান্ড কোহিরেন্সের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আরেকটু ইমপ্রুভ করার সুযোগ ছিল, যদি একটু লিঙ্কিং ওয়ার্ডস বেশি ইউজ করতো, সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো যদি আরেকটু বেটার হতো তাহলে সে সেখানে আরেকটু বেশি মার্ক পেত। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে সে চেষ্টা করেছে, বাট আমার মনে হয় যে আরও বেশি অ্যাডভান্স ওয়ার্ডস, রেলেভেন্ট ওয়ার্ডস ইউজ করতে পারলে আরও ভালো হতো। এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে সে একটু কম মার্ক পেত, কারণ টুকটাক এদিক ওদিকে সে গ্রামাটিক্যাল মিস্টেকও করেছে। বাট ওভারঅল নট আ ব্যাড রাইটিং টাস্ক, আই উড রেট ইট 7 আউট অফ 9। আমরা এখন যেটা করব, আমাদের টাস্ক 2তে মুভ অন করব। এখানে আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাস্ক 2টা দেয়া আছে। বলা হয়েছে যে ইন দ্য ফিউচার নোবডি উইল বাই প্রিন্টেড নিউজপেপার্স অর বুকস because they will be able to read everything they want online without paying। মানে ভবিষ্যতে কেউ প্রিন্টেড নিউজপেপার বা বই হয়তো বা কিনবে না, কারণ সে হচ্ছে যাই পড়তে চায় সে অনলাইনে খুঁজে পাবে, টাকা দেওয়া ছাড়াই খুঁজে পাবে, ফ্রিতেই খুঁজে পাবে। টু হোয়াট এক্সটেন্ট do you agree or disagree with this statement? To what extent do you agree or disagree? মানে এটা একটা agree or disagree প্যাসেজ বা এসে। তার মানে আমাদেরকে এখানে আমরা কতটুকু এটার সাথে একমত বা একমত নয় সেটা নিয়ে কথা বলতে হবে, রিজন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, স্ট্রাকচারের উপর মার্ক থাকবে। তো আমরা এখন একটা স্যাম্পল অ্যান্সার দেখে বোঝার চেষ্টা করব যে ওই স্যাম্পল অ্যান্সারটা কোন কোন দিক দিয়ে ভালো, সেখান থেকে আমরা কি শিখতে পারি এবং কোন কোন দিক দিয়ে ওই অ্যান্সারটা আরো বেটার করার সুযোগ ছিল। একদম প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল যে অ্যান্সারটা আমরা দেখছি সেখানে সে বলেছে পারচেজিং printed reading materials will not be completely common in the next years since online publications can be accessed easily and freely। এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু ঠিক এই লাইনের প্যারাফ্রেজ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদেরকে প্রথম লাইনে কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করতে হয়। সো আমরা কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করে সে কি বলেছে, সে বলেছে পারচেজিং প্রিন্টেড রিডিং মেটেরিয়ালস, তার মানে এখানে বলেছে প্রিন্টেড নিউজপেপার অর বুকস, সে বলেছে প্রিন্টেড রিডিং মেটেরিয়ালস উইল নট বি কমপ্লিটলি কমন ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। এটাকে এভাবে না বলে সে সহজেই হয়তো বা বলতে পারতো উইল বি রেয়ার ইন দ্য নেক্সট ইয়ার্স, বাট অসুবিধা নাই, ট্রাই করেছে প্যারাফ্রেজ করার। সিন্স অনলাইন পাবলিকেশনস ক্যান বি অ্যাক্সেসড ইজিলি অ্যান্ড ফ্রিলি, সে বলতে পারতো অনলাইন মেটেরিয়ালস বা অনলাইন পাবলিকেশনস ক্যান বি অ্যাক্সেসড রেডিলি, একটু নতুন একটা ওয়ার্ড হতো, অ্যান্ড ফ্রিলি বা ফ্রি অফ কস্ট। আচ্ছা, সো এই প্যারাফ্রেজটা হয়েছে, বাট কিছু জায়গায় আমরা দেখেছি যে ওয়ার্ড চয়েসটা যদি আরেকটু স্পেসিফিক হতো তাহলে লেখাটা আরেকটু সুন্দর হতো। দিস এসে উইল ফোকাস অন দ্য রাইটার্স রিজনস অ্যাজ টু ওয়াই দ্য আর্গুমেন্ট মেনশনড ইজ সামহাউ ইমপ্রবাবল টু হ্যাপেন। এটাকে সে বলতে চাচ্ছে যে এই যে এসেটা আছে সেটা ফোকাস করবে যে কেন এই আর্গুমেন্টটা আসলে পসিবল না। এটা একটা জিনিস খেয়াল রাখবেন, একটা আর্গুমেন্ট কিন্তু ইমপ্রবাবল টু হ্যাপেন হয় না, একটা ইনসিডেন্ট ইমপ্রবাবল টু হ্যাপেন হয়, মানে একটা ঘটনা ইমপ্রবাবল টু হ্যাপেন হয়। তার মানে এখানে ওর ওয়ার্ড চয়েসটা একটু ইনঅ্যাকুরেট হয়েছে। সেখানে সহজেই বলতে পারতো যে রিজনস অ্যাজ টু ওয়াই দ্য আর্গুমেন্ট ইজ not foolproof, অথবা this essay will focus on the writer's reasons as to why this is improbable to happen, বা this incident বা this event
বা দিস ইজ আনলাইকলি টু হ্যাপেন এটাও বলা যেতে পারতো। সো ইভেন্ট হলে বা একটা ঘটনা হলে আমরা ইমপ্রবাবল টু হ্যাপেন বলতে পারি। আর্গুমেন্ট হলে ইটস বেটার জাস্ট টু সে যে এই আর্গুমেন্টটা আসলে ফল্টি বা ফুল প্রুফ না। তার পরবর্তীতে সে কি বলেছে তার বডি প্যারাগ্রাফে দেখি, পিপল আর কনস্ট্যান্টলি গ্লুড টু দেয়ার স্মার্টফোনস, ট্যাবলেটস। মানে প্রথমত সে কিন্তু তার এখানে লাইনেই বলে দিয়েছে যে এটা আসলে হবে না, যে আমরা যেটা বলেছি যে কেউ প্রিন্টেড নিউজ পেপার বা বুকস কিনবে না, এটা হবে না। সে বলেছে যে এটা ইমপ্রবাবল। কেন বলেছে দেখি, পিপল আর কনস্ট্যান্টলি গ্লুড টু দেয়ার সেলফোনস, smartphones, tablets and laptops for free entertainment and free educational resources। মানে তার টপিক সেন্টেন্স হচ্ছে যে মানুষজন তাদের স্মার্টফোন ট্যাবলেটসে খুব গ্লুড থাকে, মানে সারাক্ষণ দেখা যায় যে সে সেই স্মার্টফোনের ভিতরেই ডুবে থাকে। ডিসপাইট দিস দো it is hard to fully conclude that nobody will choose to buy printed publication। Despite this বললে আমাদের কিন্তু দো বলার দরকার নাই। Despite this, it is hard to fully conclude that nobody will choose to buy printed publications। যেটা হওয়ার সত্ত্বেও এটা আসলে বলা যেতে পারে না যে কেউই নিউজ পেপার কিনবে না। There are still some people who prefer to read tangible reading materials because of the pleasures they experience when holding a real newspaper or book। যে এখনো অনেক মানুষ আছে যারা হচ্ছে ট্যাঞ্জিবল রিডিং মেটেরিয়ালস চায়, মানে যে রিডিং মেটেরিয়ালগুলো ধরা যায় বা সেগুলো ডিজিটাল হয় না, কারণ তারা হচ্ছে যে ওই বইটাকে ধরার যে এক্সপিরিয়েন্স আছে, স্মেল করার যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো তারা উপভোগ করতে চায়। For these people, the feel and even the smell of paper give them satisfaction which cannot be sensed when reading something online। মানে এই মানুষগুলো, for these people, the feel and even the smell of paper give them satisfaction which cannot be sensed when reading something online। যে তারা অনলাইনে কখনো এই ফিলিংগুলো পাবে না, যে ফিলিংগুলো তারা রিয়েল পেপারের মাধ্যমে পায়। There are, however, 3 downsides for this. Books take up space when stored। মানে ডাউনসাইজ বলতেও মিন করেছে এগুলোর কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। Books take up space when stored, বুক স্টোর করে রাখতে কষ্ট আছে, জায়গা লাগে। These are usually quite heavy when bought। মানে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সে লিখেছে বুকস টেক আপ স্পেস when stored, যখন বইগুলোকে স্টোর করা হয় তারা অনেক জায়গা নেয়, কমা, ঠিক আছে। These are usually quite heavy when brought লিখেছে, মানে যখন এগুলোকে আনা হয় সেগুলো অনেক হেভি হয়। এখানে আমার ধারণা যে সে বলতে চাচ্ছিল বট, মানে যখন তাদেরকে কেনা হয় তারা অনেক ভারী থাকে। অ্যান্ড প্রিন্টিং ইজ নট ইকো ফ্রেন্ডলি, মানে প্রিন্টিংটা আসলে আমাদের পরিবেশের জন্য ভালো না। তো এখানে সে একটা রং ওয়ার্ড ইউজ করেছে। ইন কন্ট্রাস্ট, ভালো একটা লিঙ্কিং ওয়ার্ড, যে এর উল্টোটা নিয়ে যদি আমরা কথা বলি, পিপল মে চুজ রিডিং অনলাইন মোর নট অনলি বিকজ ইট ইজ ফ্রি। এইখানে খেয়াল করে দেখবেন সে কিন্তু নট অনলি শব্দটাকে ভুল ব্যবহার করেছে, ইটস আ রং ওয়ার্ড। কারণ নট অনলি শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন আমাদেরকে সেকেন্ড হাফ অফ দ্য সেন্টেন্সে বাট অলসো এটাও ব্যবহার করতে হয়, যে ইন কন্ট্রাস্ট পিপল মে চুজ রিডিং অনলাইন মোর নট অনলি বিকজ ইট ইজ ফ্রি বাট অলসো বিকজ সামথিং, কিছু একটা বলা দরকার ছিল, যে বাট অলসো বিকজ দে আর পোর্টেবল, যে আমরা আমাদের ফোনে বা আমাদের ডিভাইসে করে করে তাদেরকে সব জায়গায় নিয়ে যেতে পারবো, কোনো ধরনের এক্সট্রা ওয়েট আমাদেরকে বহন করতে হয় না, কথার কথা। সো এই বাট অলসো পার্টটা মিসিং, সো এই সেন্টেন্স স্ট্রাকচারটা আসলে হয় নাই। দ্য অ্যাক্সেসিবিলিটি অফ গ্যাজেটস অ্যান্ড দ্য ইন্টারনেট হ্যাভ চেঞ্জড হাউ পিপল গেট ইনফরমেশন। যে এই যে আমাদের কাছে বিভিন্ন গ্যাজেটস থাকে, ইন্টারনেট আছে, এটার কারণে আমরা কিন্তু এখনকার দিনে অনেক সহজে অনেক তথ্য পেয়ে যাই। ইন অ্যাডিশন, দ্য ফ্যাক্ট that decreasing the number of printed material greatly helps the environment makes it very attractive। মানে এখানে বলেছে যে তার উপরেও যদি আমরা একটা কথা বলি, ডিক্রিজিং দ্য নাম্বার অফ প্রিন্টেড মেটেরিয়াল, মানে আমরা যদি প্রিন্ট করা ছেড়ে দেই তাহলে সেটা এনভায়রনমেন্টের জন্য ভালো, যেটা এটাকে আরো অনেক অ্যাট্রাকটিভ করে তুলছে। পিপল হু আর মোর ইনটু আ সাস্টেইনেবল লিভিং will definitely prefer this over reading printed information। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কিন্তু একটু ইনফর্মাল হয়েছে। পিপল হু আর মোর ইনটু, এই যে ইনটু বলি কোনো একটা জিনিসে ইন্টারেস্টেড থাকাকে ইনটু বলা, এটা কিন্তু ইনফর্মাল। এখানে বলা হচ্ছে ছিল পিপল হু আর
interested in sustainable living অথবা people who advocate sustainable living will definitely prefer this over reading printed information মানে তারা যারা খুব সাস্টেইনেবল লিভিং এ বিশ্বাস করে বা তার জন্য অ্যাডভোকেট করে তারা এটাকে অনেক প্রেফার করবে as for the disadvantages health concerns can be an issue eye strain can be more common to those who read on their devices for long hours এই সেন্টেন্সটাতে সে একটা রং প্রেপোজিশন ইউজ করেছে সে তার বলার কথা ছিল eye strain can be more common among those people who read on their devices for long hours এখানে to হবে না among হবে This can also lead to more serious health problems when ignored. ঠিক আছে তারপরে সে তার কনক্লুডিং প্যারাগ্রাফে চলে গিয়েছে সে বলেছে টু কনক্লুড avid readers ভালো একটা vocabulary ইউজ করেছে have their own reasons why they choose reading books online over reading real books. As such, it is incorrect to believe that no one will be interested in buying printouts just because they are not given for free. খেয়াল করে দেখবেন যে যারা খুব পড়তে ভালোবাসে তাদের কিন্তু নিজস্ব কারণ থাকে যে কেন তারা অনলাইনে পড়াটা রিয়েল বুকস পড়ার থেকে বেশি প্রেফার করে As such, it is incorrect to believe that no one will be interested in buying printouts. খেয়াল করে দেখবেন সে প্রথমে বলল যে যারা অনেক পড়তে ভালোবাসে তারা হচ্ছে অনলাইনে বই পড়াটা তাদের কারণ আছে অনলাইনে বই পড়াটা পছন্দ করার It is incorrect to believe that no one will be interested in buying prints. এইখানে as such না বলে আমাদের ব্যবহার করা উচিত ছিল however it is incorrect to believe that no one will be interested to buy printouts বা printed material just because these are not given for free কারণ as such কিন্তু বলছে যে এটার কারণে এটা হচ্ছে কিন্তু এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই আপনারা কি খেয়াল করে দেখেছেন এখানে কিন্তু সে বলেছে যে আসলে মানুষজনের নিজস্ব কারণ থাকে যে কেন তারা অনলাইনে পড়াটা প্রেফার করবে ওভার রিডিং রিয়েল বুকস কিন্তু এটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে যে ইট ইজ ইনকারেক্ট টু বিলিভ নো ওয়ান মানে তাহলে আসলে ভুল এটা বিশ্বাস করা যায় কেউই আসলে প্রিন্টআউটস বাই করতে ইন্টারেস্টেড হবে না বিকজ দে আর নট বিলিভ গিভেন ফর ফ্রি এটার সাথে এটার সম্পর্ক নাই দিজ আর টু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সেস তাই এখানে অ্যাজ সাচ বসবে না এখানে আমরা চাইলে হাউএভার বসাতে পারতাম অ্যাডিশনালি বসাতে পারতাম অন্য কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড বসাতে পারতাম তাহলে এটা আরও অ্যাকুরেট হতো ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রাইটিং টাস্কটা যে ক্রাইটেরিয়াগুলোর উপর অ্যাসেস করা হয় যেমন লেক্সিক্যাল রিসোর্স যে আমরা ঠিকঠাক ভোক্যাবুলারি ইউজ করেছি নাকি আমার মতামত যে এখানে সে আরও অনেক অ্যাডভান্স ভোক্যাবুলারি ইউজ করতে পারতো ওভারঅল রং ওয়ার্ড এক দুটো জায়গায় সে ব্যবহার করেছে বাট ওগুলো গ্রামাটিক্যালি রং ব্রট লিখেছে বটের জায়গায় তার পরবর্তী দেখা গিয়েছে যে অ্যাজ সাচ লিখেছে যেখানে হাউএভার বসার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় সে হচ্ছে যে মোর ইনটু ধরেন এই জায়গাটাতে সে মোর ইনটু বলেছে এটা কিন্তু ইনফর্মাল সো এই জায়গাগুলোতে তার লেক্সিক্যাল রিসোর্সটা আরও বেটার হতে পারতো তাছাড়া আমরা দেখেছি যে গ্রামাটিক্যাল ক্ষেত্রে সে অনেক জায়গায় পাংচুয়েশন এরর করেছে সেন্টেন্স স্ট্রাকচার এরর করেছে গ্রামাটিক্যাল মিস্টেকস করেছে এখানেও তার মার্ক কিন্তু কাটা যাবে কোহেরেন্স আর কোহেশনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সে যে কিছু কিছু জায়গায় লিঙ্কিং ওয়ার্ডস অবশ্যই ব্যবহার করেছে কিন্তু আরও অ্যাকিউরেটলি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করার সুযোগ ছিল আরও বাড়তি কিছু লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করার সুযোগ ছিল যেগুলো করলে তার রাইটিংটা আরও বেশি কোহিসিভ হবে তাছাড়া আমরা জানি যে টাস্ক অ্যাচিভমেন্টেও কিন্তু IELTS রাইটিংয়ে মার্ক থাকে যে আমাদেরকে ওভারঅল যেই টাস্কটা দেওয়া হয়ে থাকে সেই টাস্কটা আমরা ফুলফিল করতে পেরেছি নাকি বা সব কিছু অ্যান্সার করতে পেরেছি নাকি সো নোবডি উইল বাই প্রিন্টেড নিউজ পেপার বিকজ দে উইল বি এবল টু রিড এভরিথিং দে ওয়ান্ট অনলাইন উইদাউট পেইং তাকে কতটুকু সে এগ্রি করেছে বা ডিসএগ্রি করেছে বলার কথা তার সো সে এখানে কিন্তু দুপক্ষেরই কথা মোটামুটি বলেছে যে যারা যারা আসলে অনলাইন প্রেফার করে তারা কি কারণে প্রেফার করে যারা যারা অফলাইন প্রেফার করে কি কারণে সে প্রেফার করে আমার যেটা মতামত যে ও এখানে চাইলেই কিন্তু তার পার্সোনাল ওপিনিয়নটা আরেকটু বেশি দিতে পারতো সে জেনারেল কথাবার্তা অনেক বলেছে যে মানুষজন এটা প্রেফার করে মানুষজন সেটা প্রেফার করে কিন্তু তার এখানে পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার একটা সুযোগ ছিল যেটা অ্যাডিকুয়েটলি আমার মতামতে সে করেনি তার আরেকটু বেশি তার নিজের ওপিনিয়ন দেওয়া উচিত ছিল ওভারঅল আমি এই রাইটিংটাকে 6.5 রেট করব বা হাইয়েস্ট হয়তো বা 7 রেট করব এর বেশি রেট করব না ইনফ্যাক্ট আমি এটাকে 7ও রেট করব না কারণ এখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে সো এটা আসলে 7 পাবে না এটা 6.5 পাবে অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে যদি এক্সামিনার খুব স্ট্রিক্টলিও কারেক্ট করে থাকে ইট মাইট ইভেন স্কোর আ 6 কারণ দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আসলে আরও অনেক বেশি ইমপ্রুভমেন্টের
সুযোগ কিন্তু ছিল। এরই মধ্যে আমাদের রাইটিং টাস্কটা শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ক্লাসটা করে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরো অ্যাডভান্স টিপস এন্ড টেকনিক্স শিখে আইএলটিএস এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ আইএলটিএস কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা ডাউনলোড করুন 10 minute school অ্যাপ। যে কোনো জিজ্ঞাসা